ধারণা ছিল, কিন্তু খেলামেলা মৎসব উৎসব এই তো সবই তো হচ্ছে। হ্যাঁ, তাই সেটাই হচ্ছে। খাতায় কলমে এখনো পর্যন্ত সরকারি কর্মচারী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা কর্মচারী, সেইখানে দেখাচ্ছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা ভূমিকা মানে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে, তো সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। আচ্ছা, আমি একটু সংশোধন করে দিই। আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী না। বিষয়টা কি খুব ছোট্টভাবে বলে দিই, তাহলে সেখানেও অনেকটা ফাঁক থেকে যাবে। এই ডিএ আন্দোলনের সঙ্গে আপনারা মানে যুক্ত হলেন কিভাবে? হঠাৎ করে তো যুক্ত হওয়া যায় না, নিশ্চয়ই এর পেছনে একটা। নমস্কার, আমি সুদীপ, আর আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। জানেন যে বিগত কিছুদিন বা কিছু মাস ধরেই একটা রায়, যেই ডিএ মামলা রায় 15ই মে যেই লাস্ট যে ডিএর রায়টা হয়েছে 25% ডিএ দিতে হবে, এইসব বিষয়ে আপনারা অনেকেই অনেক কিছু শুনেছেন, কিন্তু আপনারা যার মুখ থেকে শুনেছেন বা যেই খবরগুলো, আমি প্রতিটা খবর সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট যা যা এখনো পর্যন্ত আপডেট এসছে আমি প্রতিটা খবরই তুলে ধরেছি আমার চ্যানেলের মাধ্যমে, এবং সেই রায়গুলো যিনি জানিয়েছেন ডাইরেক্ট সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছেন কিংবা ফোনের মারফত জানিয়েছেন, তিনি হলেন সরকারি কর্মচারী পরিষদের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ সরকার। তো ডিএ মামলা, এর শুধু ডিএ মামলা তো না, এটা কিভাবে শুরু হলো আমি একটুখানি এটা অতীতে চলে যাবো, যে কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কেন ডিএ মামলাটা করতে হলো, সমস্তটাই শুনবো একদম সরাসরি সন্দীপবাবুর সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সন্দীপ সরকার, সরকারি কর্মচারী পরিষদের যিনি ভাইস প্রেসিডেন্ট এবং পিটিশনার। অবশ্যই মনে রাখবেন উনি কিন্তু পিটিশনার। তো ওনার মুখ থেকে আমরা আজকে সরাসরি ডিএ মামলার সমস্ত ঘটনাবলী যা যা এতদিনে হয়েছে শুরুর দিন থেকে আজকের দিন অবধি সমস্তটা আমরা শুনবো। নমস্কার সন্দীপবাবু। নমস্কার। টাইমস অফ হিন্দুতে আপনাকে স্বাগত। হঠাৎ করে ডিএ মামলার এই প্রসঙ্গ নিয়ে একদম কবে থেকে এটা শুরু হলো, কীভাবে শুরু হলো, সমস্তটা আপনার থেকে জানতে চাইবে। কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে আপনি তো সবাই আপনাকে চেনেন যে আপনি ভাইস প্রেসিডেন্ট সরকারি কর্মচারী পরিষদের সন্দীপ সরকার, কিন্তু এই সন্দীপ সরকার কে আমি এইটা আগে খোলাতে হবে। এবং সন্দীপ সরকার কে, উনি কোন দপ্তরে আছেন, ওনার পোস্ট কি, সমস্তটা জানবো যদি সেটা বলেন। নমস্কার। এতক্ষণ আপনারা সুদীপবাবুর কাছ থেকে সন্দীপ সরকার নামটা শুনে নিয়েছেন। তো আমি রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে একজন ইউডিএ, এবং এই ডিএ মামলার আমাদের যে সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, তার পক্ষে আমি একজন পিটিশনার। বর্তমানে আমি ডেপুটেশনে এক জায়গায় রয়েছি। আর সুদীপবাবু যে দ্বিতীয় তার সঙ্গে একটি প্রশ্ন করলেন যে ডিএ মামলাটা কবে থেকে শুরু, মানে এই ডিএ আন্দোলনের সঙ্গে আপনারা মানে যুক্ত হলেন কিভাবে? হঠাৎ করে তো যুক্ত হওয়া যায় না, নিশ্চয়ই এর পেছনে একটা কোনো কারণ আছে। সেই কারণটা যদি আপনি দর্শকদেরকে বলেন। কারণটা তো খুব পরিষ্কার, যে সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে, যদিও মামলাটা 2016 সালে হয়েছিল, কিন্তু এই যে ডিএ বঞ্চনা এটা কিন্তু 2016 সালের নয়। এই ডিএ বঞ্চনা এর আগেও বামফ্রন্ট আমলেও সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু 2006 থেকে রোপা 9 ইমপ্লিমেন্টটা হয় না, রোপা 9 ঘোষিত হয় 2006 থেকে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন হয় 1 এপ্রিল 2008 থেকে। কারণ তার 1/1/2006 থেকে 31 মার্চ 2008 পর্যন্ত শুধু নোশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল, তার কোনো অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়া হয়নি। সেই কারণে আমরা 1/4/2008 থেকে, যেটা রোপা 9 লাগু হয়েছিল সেই সময়কাল থেকে ধরছি, তারপর থেকে এই যে ডিএ বঞ্চনাটা মানেটা কি, সেই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। মানে এই ডিএ বঞ্চনাটাই কি আপনাকে অনুপ্রেরণা জোগালো যে এটা করতে হবে, এটাই কি তার? একদমই তাই। যে আমাদের যে পে বা বেতন এর যে অবক্ষয়, সেই অবক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছিল যে যেখান থেকে সত্যি বলতে কি আমাদের পক্ষে সাস্টেইন করাই খুব মুশকিল হচ্ছিল। সমাজে আমাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকার একটা
বিপদের মধ্যে পড়েছিল। বিপদ বলবো না, একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম। এবং আমরা ছোটোবেলা থেকেই, বিশেষ করে আমি আমার কথা বলবো, প্রত্যেকে আপনারা গল্প শুনেছেন যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি, একটা গল্প খুব শুনেছেন। তো যখন আমাদের সংগঠন থেকে এরকম একটা আমরা সমবেত আমরা সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে এর একটা মামলা হওয়া দরকার, কারণ আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে কিছুই আদায় করা যাচ্ছে না বা যাবে না, এরকম একটা পরিস্থিতি যখন সবাই উপলব্ধি করলাম, তখন এই মামলা করার চিন্তাটা মাথায় এলো। এর সঙ্গে একটা কথা আমি আপনাকে অ্যাড করতে চাই, আপনার কেন মনে হয় যে সরকার নিয়মিত ডিএ দিচ্ছে না? এটা আপনার কী মত? সরকার নিয়মিত ডিএ দিচ্ছে না কেন? দিচ্ছে না কিছুই না। সরকার ভেবেছিল এটাই যে সরকারি কর্মচারীদের ডিএ যদি না দিতে পারি, সেখান থেকে আমি একটা বৃহৎ প্রচুর পরিমাণে একটি অর্থ আমি সাশ্রয় করতে পারবো, তার এই একটা ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু খেলামেলা, মৎসব, উৎসব এই তো সবই তো হচ্ছে। হ্যাঁ, তাই সেটাই হচ্ছে। কারণ এইখানটা একটা ভোটের অঙ্ক কাজ করেছে। আমাদের সরকারি কর্মচারী যদি 10 লক্ষও হয়ে থাকে, সেই বাড়িতে 10 লক্ষ পরিবারও যদি হয়, 10 লক্ষ পরিবারের যদি গড় করা হয় খুব বেশি হলে 30 লক্ষ, তারও আরও বেশি যদি ধরেও নেওয়া যায় তো 40 লক্ষ হয়তো ভোটার। তিনি হয়তো এই ক্যালকুলেশনটা করেছিলেন যে তাহলে এই পরিমাণ যদি কর্মচারীকে আমি বঞ্চিত করে এই টাকাটা দিয়ে যদি আমি অন্য কোনো রকমভাবে মানুষকে কিছু ভাতা বা অনুদান দিয়ে যদি আমি আমার ভোটটাকে সিকিওর করতে পারি, এটাই আমার মনে হয় একমাত্র উদ্দেশ্য হতে পারে। এছাড়া তো আর কোনো উদ্দেশ্য হওয়ার কারণ আমি দেখি না। কারণ আপনি যেই কথা বলছেন, তাহলে এই যে আপনি একটা এত বড় স্টেপ নিয়ে ফেললেন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, তো কোনো বাধা বিপত্তির মুখে আপনাকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি? নর্মালভাবে তো দেখুন, আমি যে কথাটা বলছিলাম যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার গল্পটা, আমরা গল্প পড়ে এসেছি ঘণ্টাটা বাঁধবে কে, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম যে এই ঘণ্টাটা বাঁধার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তবেই তুমি সমাজকে শিক্ষাটা দিতে পারবে। তুমি শুধু যদি জ্ঞানের কথা বলে যাও, নিজে না করো, তাহলে সেই জ্ঞান কেউ নেবে না। ঠিক তেমনি আমার তখন মনে হলো এটা আমার দায়িত্ব, সেটা কর্মচারীর স্বার্থে। আমার একার স্বার্থে হলো তো তাহলে আমি একা লড়াই করতাম, কিন্তু সমগ্র কর্মচারীর স্বার্থে তখন আমার মনে হয়েছিল যে না, এই মামলাটা হওয়া দরকার। এবং তখন আমি এই মামলার পিটিশনার হিসেবে আজকে ডেটে মামলাটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছে যদি সেটা বলেন, তাহলে অনেকের সেটা হেল্প হবে। কারণ অনেকে অনেক কিছু ভাবছে যে 25% যে ডিএটা বলেছে লাস্ট সম্মানীয় সুপ্রিম কোর্ট, যে 25%, এইটা নিয়ে আমি একটা আগেও ভিডিও করেছি, আপনি দেখবেন, আপনি আমাকে পাঠিয়েছিলেন আপনার ভিডিও বার্তা। 25% অনেকে ভাবছে যে হয়তো যেটা বাকি আছে তার হয়তো গোটা 25%। তো সেই রকম তো না ব্যাপারটা। এই 25%টা কি, এটা একটু আপনি আমাকে ডিটেইলস দেখুন। এটার জন্য একটুখানি পিছনে আমাদের যেতেই হবে এটা বুঝতে গেলে। আমি যদি এখনই 25%র বিষয়টা কি খুব ছোট্টভাবে বলে দিই, তাহলে সেখানেও অনেকটা ফাঁক থেকে যাবে বোঝার। সেই কারণে আমি একটু রোপা 9, যেটা 2006 থেকে 1 জানুয়ারি 2006 থেকে ঘোষণা হয়, আমি সেইখানটায় যেতে চাইছি। রোপা 9-এর যে নোটিফিকেশান হয়েছিল, সেই নোটিফিকেশান নাম্বার ছিল 1691F। এটা 23শে ফেব্রুয়ারি 2009 এরকম এই টাইমেই এটার নোটিফিকেশানটা বেরিয়েছিল। এবং সেটাতে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে বেসিক পে বা অন্যান্য যা এমুলমেন্ট যা আছে সেগুলো তো বিস্তারে বলা হয়েছিল। তার সঙ্গে একটা কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে বেসিক পের সঙ্গে 1982-কে বেস ইয়ার ধরে AICPI ইন্ডেক্স তখন 1982 100 ধরে নিয়ে, আপনি যে ডিটেলস বলছেন এগুলো তো অনেকেই জানেন, আবার অনেকের তো অজানা এখনো পর্যন্ত। অনেকেরই জানা, আবার অনেকেরই হয়তো অজানা। সেই জন্য আমি আমার বক্তব্যগুলো হয়তো যারা জানে না তাদের জন্য হয়তো কার্যকরী হবে। তো 1982-র AICPI-কে বেস ইন্ডেক্স ধরে 2005-এ সেটা 536 হয়।
এটা এই বিষয়টা আর একটু যদি বলতে গেলে হয়তো ভিডিওটা একটু লম্বা হবে। যে ধরে নিন 1982 সালে একটি বস্তুর দাম যদি 100 টাকা থেকে থাকে, এআইসিপিআই ক্যালকুলেশনে বলছে সেইটি 2005-এ 536 টাকা তার দাম হয়ে গেছে। তো এইটা হচ্ছে যে 1982 যেটা বেস ইন্ডেক্স, সেটাকে 100 যদি ধরি তাহলে 2005-এ 536। এইটাকে বলা হলো 1691 যে নোটিফিকেশন অর্ডারটা হলো, সেখানটায় বলা হলো ওইটাকে বেস ইয়ার ধরে ডিএ দেওয়া হবে, বেসিকের ওপরে ডিএ দেওয়া হবে। এবং এই যে 536টা সেটা আবার 2006 এসে ওটাকে আবার 100 ধরা হলো। ঠিক আছে, এটা একটা ক্যালকুলেশন আছে যে 536 ধরে করলে ক্যালকুলেশন, যাই হোক মানে মুখে যতটা এটা একটা জটিল, কোনো জটিল না। আমি আপনাকে খুব সহজভাবে বলি। ধরে নিন যে জানুয়ারি মাসে এই যে আমার সামনে যে বুমটা রয়েছে এটির দাম 100 টাকা। আপনি জানুয়ারি মাসে কিনলেন, আপনার আয় হচ্ছে ধরে নিলাম 500 টাকা, আপনি তার মধ্যে 100 টাকা দিয়ে এই বুমটা কিনেছেন। এবার ধরুন ডিসেম্বরে গেলেন, এই জিনিসটাই কিনতে গেলেন, তখন এটার দাম হয়ে গেল 130 টাকা। কিন্তু আপনার যদি আয়টা 500 টাকাই থাকে, তখন এই যে এক্সেস 30 টাকাটা, কারণ আপনার সেই 500 টাকার ব্যয় তো আপনার নির্দিষ্ট, আপনার পরিবারে এই 500 টাকার ব্যয়টা নির্দিষ্ট। তো মূল্যবৃদ্ধির সঙ্গে যদি আপনার আয়টা না বাড়ে, তাহলে আপনি কিন্তু আপনার মর্যাদা নিয়ে আপনি সমাজে বসবাস করতে পারবেন না। আপনার মর্যাদাটাকে, আপনার যে ডিগনিটি, সেটাকে মেনটেন করতে পারবেন না। তো এই মূল্যবৃদ্ধির সঙ্গে কি হয়, সমাজের প্রত্যেকটা শ্রেণীতে, আপনি একটা চায়ের দোকানে যাবেন, যখন একটা চা আমরা আজ থেকে কয়েকদিন আগে 3 টাকা 4 টাকায় খেতাম, সেই চাটা কিন্তু 8 টাকা 10 টাকা হয়ে গেছে। একটা অটো টোটোর ভাড়া দেখবেন যেগুলো 6 টাকা 7 টাকা ছিল, সেগুলো 10 টাকা 12 টাকা হয়ে গেছে। মানে এটা অর্থনীতির নিয়মে প্রত্যেকটা বস্তুর কিন্তু মূল্য বৃদ্ধি এইভাবেই হতে থাকে। এবং এই সবার গড় বা অ্যাভারেজ যে ইন্ডেক্স, আপনার পরিষ্কার, আমি যদি অর্থনৈতিক বা ইকোনমিকের ভাতা যাই, মানে ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বেই। এবং এই প্রাইসের সঙ্গে যদি আমাকে সামঞ্জস্য রাখতে হয়, যেহেতু সরকারি কর্মচারী আমরা, আমাদের অন্য কোনো আয়ের উৎস থাকে না, আমাদের পুরোটাই হচ্ছে বেসিকের উপরে হয়। তো যদি বেসিক এক জায়গায় থাকে, তাহলে এই মূল্য বৃদ্ধির সঙ্গে আমরা সরকারি কর্মচারীরা তাল মিলিয়ে চলতে পারবো না। এই যে মূল্য বৃদ্ধির যেটুকু বৃদ্ধি হয়, সেইটুকুর ক্ষতিপূরণ বা সেইটুকুকে সামঞ্জস্য রাখার জন্যই মহার্ঘ ভাতার সৃষ্টিও হয়েছিল, যাতে আমরা, কারণ যে কোনো সরকারি কর্মচারী তার যোগ্যতা অনুযায়ী তার একটা বেসিক নির্ধারিত হয়। কিন্তু এই মূল্য বৃদ্ধির সঙ্গে তারা যদি নিজেদের সামঞ্জস্য না রাখতে পারে, তাহলে কিন্তু তার সমাজে তার ডিগনিটিটা নষ্ট হয়। ঠিক আচ্ছা, সরকারের তরফ থেকে এই ধরনের যখন রায় এসছে, তো পাল্টা যুক্তি রায়, এইগুলো মানে কি ফেস করতে হচ্ছে এখনো পর্যন্ত? পাল্টা যুক্তি হিসেবে অ্যাকচুয়ালি সরকার যেটা প্রথম দিকে চেষ্টা করেছিল, আমি যেটা এর আগে বললাম 1691F, তারপরেই আরেকটি নোটিফিকেশন হয় 1692F। তাতে ওই এপ্রিল 2008 থেকে নিয়ে মার্চ 2009 পর্যন্ত কি হারে ডিএ দেওয়া হবে তার একটা নোটিফিকেশন করা হয়। সরকার প্রথম দিকে বলছিল আমরা যে নোটিফিকেশন করেছি সেই অনুযায়ী আমরা ডিএ দিয়ে দিয়েছি, অতএব সরকারি কর্মচারীদের আর কোনো পাওনা নেই। কিন্তু আমাদের যুক্তি এবং তর্ক তার সঙ্গে সেটাকে কোর্ট মান্যতা দিয়েছে, মেনেছে যে হ্যাঁ ওইটা দিলে তো হবে না, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, যেভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা বাড়ছে, সেই অনুযায়ী সেই সময় যখন তাদের প্রয়োজন আপনারা তখন সেই সময় ততটা করে দেননি। আপনাদের মানে পরিচালনা, আপনাদের আন্দোলন যে সঠিক ছিল এবং আপনাদের সম্মান, এটা কোনো ভাতা ভিক্ষে না, এটা যে আপনাদের প্রাপ্য, সেটা সুপ্রিম কোর্ট সেই রায়টাতেই মানে অনুমোদন দিয়েছে। একদম, এটা বারবার শুধু সুপ্রিম কোর্ট নয়, স্যাট, হাইকোর্ট প্রত্যেকবার যতবার সরকার রিভিউও করেছে, প্রতিবার কিন্তু সরকার এখানটায় পরাজিতই হয়েছে। কারণ একটাই, কারণ আমাদের দাবি, আমাদের যে অধিকারের দাবি, এটা কিন্তু ন্যায্য ছিল, সেটা কোর্ট বুঝেছে বলেই আমাদের পক্ষেই প্রত্যেকবার রায় দিয়েছে। আপনাকে হয়তো একটা অন্য প্রসঙ্গে যাবো একদম, কারণ আপনারা খাতায় কলমে এখনও পর্যন্ত সরকারি কর্মচারী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা কর্মচারী,
সেইখানে দেখা যাচ্ছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা ভূমিকা মানে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে, তো সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। আচ্ছা, আমি একটু সংশোধন করে দিই। আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী নই, আমরা সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, সরকারি কর্মচারী। সরকার যা থাকবে আপনার তার কর্মচারী, সরকার যেই থাকুক আমরা তার কর্মচারী। আমরা সরকার এবং পাবলিকের মাঝখানের যে লিঙ্ক, সেইটা হচ্ছে আমরা সরকারি কর্মচারী। শুভেন্দুবাবুর ভূমিকাটা যদি একটু বলেন। শুভেন্দুবাবু সত্যি বলতে কি বিরোধী দলনেতা হিসেবে আর আমাদের মামলায় তার অবদান আমরা কোনো ব্যাখ্যা করে সেটাকে ব্যাখ্যায় আনতে পারবো না। ওনার অবদান এতটাই, খুব সংক্ষেপে যদি বলি, যেহেতু একটি সোশ্যাল মিডিয়া সব কথা বলা যাবে কিনা জানি না, যে উনি যদি না থাকতেন তাহলে সুপ্রিম কোর্টে এই যে এত বড় বড় লয়ার, মীনাক্ষী অরোরা, এরা প্রথম 10 জনের মধ্যে যাদের নাম আসে সুপ্রিম কোর্টে, PS পাটওয়ালিয়া, বাঁশুরি স্বরাজ, এরা এক একটা মানে সুপ্রিম কোর্টে কি বলবো উচ্চ শ্রেণীর সমস্ত স্তম্ভ। হ্যাঁ, এক একজন আইনজীবী, এদের ধারে কাছে আমরা একটা ছোট্ট সরকারি কর্মচারী সংগঠন হয়ে, হ্যাঁ, আমাদের যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমরা কোনোদিনই এনাদের হয়তো অ্যাপয়েন্ট করতে পারতাম না যদি না শুভেন্দুদার সহযোগিতা থাকতো। সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নিজে এটা স্বীকার করছেন যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যেই সাপোর্টটা দিয়ে, মানে উনি প্রতিটা কথায় যে বলেন যে আনকন্ডিশনাল সাপোর্ট, তো সেটা কিন্তু প্রমাণ করে, তাই তো? একদম একদম। উনি যখনই যেটা, অন্তত বিশেষ করে কর্মচারীদের যে কোনো আন্দোলনে, এটা শুধু আমাদের সরকারি কর্মচারী পরিষদ বলে নয়, ওনাকে আপনি যে কোনো মঞ্চে দেখতে পাবেন, যেখানেই কর্মচারীরা কোনোভাবে নিপীড়িত হয়েছে, কোনোভাবে অবহেলিত হয়েছে, সেখানেই কিন্তু তিনি যান।